আলোচনা করব হচ্ছে আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ বা আমরা এটাকে বলতে পারি ইংরেজিতে কি বলে রে? হ্যাঁ, স্ক্যাটারিং, স্ক্যাটারিং অফ লাইট। ওকে, এই মাইকটাতে তোদেরও সাউন্ড নেবে, ঠিক আছে? তো আননেসেসারি কথাবার্তা একটু কম হবে। আগের মাইকটা ছিল শুধু আমার সাউন্ড নিত, তোদের সাউন্ড নিত না, এটাতে দুটোই নিবে। আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট, আমরা আগের দিন আলোচনা করলাম কি আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট। পুরোপুরি বুঝে গেছিস ডিসপারশন জিনিসটা কি? ডিসপারশন এরকম ছিল যে প্রিজম লাইক মেটেরিয়ালের মধ্য দিয়ে কোনো লাইট যদি পাস করে, মনোক্রোমেটিক লাইট নয়, হোয়াইট লাইট যদি পাস করে তাহলে 7টা কালারে ডিভাইড হয়ে যাবে, মানে ওর মধ্যে যা যা কালার আছে সেই কালারগুলোতে ডিভাইড হয়ে যাবে। এইটা ছিল ডিসপারশন বা আলোর বিচ্ছুরণ। সেখান থেকে দুটো থিওরি করলি, বিচ্ছুরণহীন বিচ্যুতি, চ্যুতিহীন বিচ্ছুরণ, এইসব জিনিসগুলো দেখলি, অ্যাক্রোমাটিক কম্বিনেশনটা দেখলি অ্যাকচুয়ালি। আজকে যেটা আলোচনা হবে সেটা আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট। সেটা আলোর আরও এক ধরনের বৈশিষ্ট্য। প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ এদের মতোই আরও একটা ধর্ম লাইটের, সেটা কি বিক্ষেপ বা স্ক্যাটারিং। ইংরেজি নামটা যেন গুলিয়ে না যায়, বারবার বলেছিলাম। বিচ্ছুরণ ডিসপারশন, বিক্ষেপণ স্ক্যাটারিং, ঠিক আছে? ওকে, আলোর বিক্ষেপণ কাকে বলে এটা বলার আগে, মানে আলোর বিক্ষেপণে ঢোকার আগে আমি এর গুরুত্বটা আগে বলে দিই, এর ইম্পর্টেন্সটা কি। এখানে আমরা দুটো সায়েন্টিস্টের নাম জানবো। একজন হচ্ছেন র্যালে, ফরেন সায়েন্টিস্ট, আর একজন হচ্ছেন সিভি রামন, ইন্ডিয়ান নোবেল বিজয়ী, তাই না? সিভি রামন। তো সিভি রমনের এই স্ক্যাটারিংয়ে অবদান অনেক বেশি, অনেক, ভারতীয় বিজ্ঞানী এবং অনেক বেশি অবদান আছে। যদিও সিভি রমনের পুরো এক্সপেরিমেন্ট বা পুরো কাজটা আমরা ক্লাস 12-এ কভার করতে পারবো না, তার জন্য গ্র্যাজুয়েশনে আমাদেরকে রামান স্পেকট্রোস্কোপি পড়তে হবে। হ্যাঁ, আলাদাই একটা টাফ বিষয়। তো গুরুত্বটা কি সেটা একটু বলে দিই। এই রামান এফেক্ট মানে স্ক্যাটারিং এর একটা পার্ট, সেটা হচ্ছে রামান এফেক্ট। র্যালে এগিয়ে নিয়ে গেছে, তারপরে রামান সেটাকে আরো এগিয়ে নিয়ে গেছে, সিভি রামান সেটাকে আরো এগিয়ে নিয়ে গেছেন। তো রামান এফেক্ট এইটা আবিষ্কার হওয়ার পর তার যে অ্যাপ্লিকেশনস, প্রচুর অ্যাপ্লিকেশনস আছে। কয়েকটা অ্যাপ্লিকেশনস আমি তোদের আগের দিনও বলেছিলাম, যেটা বর্ণালী বীক্ষণ যন্ত্রকে কাজে লাগিয়ে করি। যেমন কোনো প্ল্যানেটের টেম্পারেচার কত, অন্য কোনো প্ল্যানেটে কি কি মলিকিউল আছে, মানে মৌলগুলো আছে, এলিমেন্টগুলো আছে, সেগুলো আমরা স্পেকট্রোস্কোপির সাহায্যে করতে পারি। তো এই যে স্পেকট্রোস্কোপি, এইটা রামান স্পেকট্রোস্কোপি বলে একটা যন্ত্র আছে, যেটা রামান এফেক্টকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। সেটার সাহায্যে অনেক বেশি ভালোভাবে বিশ্লেষণ করা যায়। শুধুমাত্র এইটুকুই অবদান না, এরকমও অবদান আছে। আমাদের যে ব্লাড টেস্ট করি, ইউরিন টেস্ট করি, এই টেস্টগুলোতেও রামান এফেক্ট কাজে লাগায়। তারপরে দেখবি ওই বিভিন্ন নার্কোটিক্স যে বাজেয়াপ্ত করে, যে সব জিনিসগুলো ড্রাগ ফ্রাগ আছে কিনা, বা কোনো ধরনের জৈব অজৈব বস্তু, কি প্রকৃতির জৈব অজৈব বস্তু আছে, আমরা প্যাকেট না খুলেই চেক করতে হবে। তো ওই ধরনের জিনিসগুলোকে রামান এফেক্ট কাজে লাগিয়ে করা হয়, মানে রামান স্পেকট্রোস্কোপিকে কাজে লাগিয়ে করা হয়। তো স্ক্যাটারিং এর গুরুত্ব আমরা লাইটে পড়ছি, লাইটের স্ক্যাটারিং পড়ছি, কিন্তু এই লাইটকে কাজে লাগাচ্ছি ডে টু ডে লাইফে কত রকম ভাবে। আরো বিভিন্ন কাজ আছে, যেমন ধরনের কোনো বিল্ডিং এর মধ্যে ফাটল আছে কিনা, বা কোনো ভেজাল মেশানো আছে কিনা, সেই সব মানে বিশুদ্ধতা পরিমাপ করার জন্য। তারপরে আমরা যে ডে বাই ডে পরমাণু অণু এগুলো নিয়ে পড়ছি, যে বিভিন্ন কেমিস্ট্রিতেও পড়ছি, ফিজিক্সেও পড়ছি, নতুন নতুন পরমাণু আবিষ্কার হচ্ছে, তাদের বৈশিষ্ট্যগুলো আবিষ্কার হচ্ছে। বলেছিলাম না স্পেকট্রোস্কোপির সাহায্যে করা হচ্ছে, বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে করা হচ্ছে। তো সেখানে রামান স্পেকট্রোস্কোপিকে কাজে লাগানো হচ্ছে। তাহলে সিভি রামানের অবদান কিন্তু অনেক বেশি। আশেপাশে যেদিকেই তাকাবো পুরোপুরি তুই তার এফেক্ট দেখতে পাবি, ঠিক আছে? এবং কিছু ন্যাচারাল ফেনোমেনন আছে, ভৌত ধর্মগুলো আছে, ভৌত বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো আমি ব্যাখ্যা করবো স্ক্যাটারিং এর উপর নির্ভর করে, ঠিক আছে? স্ক্যাটারিং বিভিন্ন টাইপসের হয়ে থাকে, তার ভিতরে আমরা আজকে র্যালে স্ক্যাটারিংটাই পড়বো। মি স্ক্যাটারিং আছে, আরো বিভিন্ন টাইপের স্ক্যাটারিং আছে, তবে আমাদের সিলেবাসের মধ্যে র্যালে স্ক্যাটারিং, ঠিক আছে? র্যালে বিক্ষেপণ, ইংরেজিতে আমরা এটাকে র্যালে বানানটা দেখে রাখিস। আমি ইংরেজি নাম নিয়ে চলতে বলছি, কারণ ইন ফিউচার বাংলা দিয়ে আর কাজ হবে না, তোকে ইংলিশ পড়তেই হবে তুই যেখানে যাবি। তো র্যালে স্ক্যাটারিং বা র্যালে বিক্ষেপণ বিষয়টা কি, দেখ মন দিয়ে শুনবি। বায়ুমণ্ডলে যে বিভিন্ন কণাগুলো আছে, সূক্ষ্ম কণা, বৃহৎ আকারের কণা, বিভিন্ন কণা আছে। আমি সূক্ষ্ম কণার কথা বলছি। স্ক্যাটারিং সূক্ষ্ম কণার ক্ষেত্রেই সম্ভব, ঠিক আছে?
তো বায়ুমণ্ডলে যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো আছে, ডাস্ট পার্টিকেল হতে পারে, অণুপরমাণুগুলো হতে পারে, ঠিক আছে, জলীয় বাষ্পের কণা হতে পারে ছোট ছোট ছোট। তো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো আছে, এই কণাগুলোর উপরে এসে যখন লাইট ইনসিডেন্ট করে এবং কণাগুলোর সাইজ যদি কম্পারেবল টু লাইট ওয়েভলেন্থ হয়ে থাকে, লাইটের একটা ওয়েভলেন্থ থাকে তো 4000 অ্যাংস্ট্রম টু 8000 অ্যাংস্ট্রম, তাই না, ভিজিবল লাইটের কথা বলছি আমি। তো সেই লাইটের তরঙ্গ দৈর্ঘ্য আমি ধরে নিলাম ল্যামডা, 4000 থেকে 8000 এর মধ্যে। তো ওই রকম সাইজের যদি কোনো পার্টিকেল থাকে, বুঝতেই পারছি খুব সূক্ষ্ম পার্টিকেল হতে হবে, এইরকম পার্টিকেলের উপর যদি কোনো লাইট এসে ইনসিডেন্ট করে, অবভিয়াসলি ধরুন আমি হোয়াইট লাইট করে দিলাম, হ্যাঁ, মোনোক্রোমাটিক লাইট নয় কিন্তু, হোয়াইট লাইট করলাম আপাতত। তো এরকম কোনো লাইট এসে যদি আপতিত হয়, তাহলে কি হবে, এই যে পার্টিকেলটা এই লাইট এনার্জিটাকে বিভিন্ন দিকে স্ক্যাটার করে দেবে, মানে ছড়িয়ে দেবে। স্ক্যাটার মানে কি? ছড়িয়ে দেবে, বিভিন্ন দিকে ছড়িয়ে দেবে। এটা আপাত দৃষ্টিতে ক্লাস 10 পর্যন্ত বলা হয় যে ছড়িয়ে দিচ্ছে। এর ভেতরে ঘটনাটা কি ঘটে, ওর কি ডিউটি পড়েছে যে আমি লাইট আসলেই ছড়িয়ে দেবো? অ্যাকচুয়ালি কি হয়, ওর ভেতরে যে মলিকিউলস আছে বা অ্যাটমস আছে, সে একটা ডাইপোলের মতো ওয়ার্ক করে। একটা পজিটিভ সেন্টার আছে, একটা নেগেটিভ সেন্টার আছে, তাই না? একটা ডাইপোল যখন এই লাইট এনার্জি পায় তখন ও অসিলেট করতে শুরু করে, মানে ওই এনার্জিটাকে কি করলো, স্টোর করলো, ঠিক আছে। এই এনার্জির জন্য কি করলো, যখন হাই এনার্জি পেয়ে গেছে ও কি করবে, এবার অসিলেট করবে, ভাইব্রেট করতে শুরু করবে। রোটেশনাল ভাইব্রেশন, লিনিয়ার ভাইব্রেশন, যেমনই হোক না কেন, সিম্পল হারমোনিক মোশন, অনেক কিছু এর মধ্যে মিশে আছে, ওগুলোর মধ্যে যাচ্ছি না। তো এইরকম ভাবে ও যখন অসিলেট করতে শুরু করবে, এই অসিলেশনের জন্য যখন হাই এনার্জি পেয়ে যাবে, যে কোনো অবজেক্ট কি চাই, স্টেবল হতে চাই। আমাকে কেউ এনার্জি দিল, আমি লাফালাফি করতে শুরু, আমি কি করবো, স্টেবল হতে চাইবো, তাহলে আমি কি করবো, এনার্জি রিলিজ করবো, দিয়ে আমি স্টেবল হবো, তাই না? তো সেই রকম এই পার্টিকেলটা এনার্জি রিলিজ করে স্টেবল হতে চাই। এবার যখন এই এনার্জিটাকে রিলিজ করবে, তখন বিভিন্ন ডাইরেকশনে র্যান্ডমলি এনার্জিটাকে রিলিজ করবে, বুঝতে পারলি? এই যে এনার্জিটা রিলিজ করছে, এনার্জিকে আমি যদি নিউ এর ফর্মে বলি, কম্পাঙ্কের ফর্মে বলি, বলতে পারি। আমি যদি তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মে বলি, বলতে পারি, ঠিক আছে। তো এই যে লাইটটা আসছে, এই লাইটগুলোকে আমরা ধরে নিচ্ছি এক একটা ফোটন পার্টিকেল। কি ধরে নিচ্ছি? ফোটন পার্টিকেল। ফোটন নিয়ে আগে কখনো আলোচনা করেছি, ভিডিও পাঠিয়েছিলাম বোধহয়। যাই হোক, আমি বলে দিই, লাইট হচ্ছে এক একটা ফোটন পার্টিকেল নিয়ে তৈরি, এবং ফোটন পার্টিকেলের এনার্জিকে আমরা এইচ নিউ লিখি। কি লিখি? এইচ নিউ, ওয়ার এইচ ইজ দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর নিউ কি, ফ্রিকোয়েন্সি অফ দ্যাট লাইট, কম্পাঙ্ক। তো এটা একটা ফোটনের শক্তি। এরকম একটা শক্তি নিয়ে একটা ফোটন এই পার্টিকেলকে আঘাত করলো, তাহলে ওই এনার্জিটা নিয়ে নিলো। এবার ও যখন ভাইব্রেট করতে থাকবে, এদিকে র্যান্ডমলি কি করছে, এনার্জি ছড়িয়ে দিচ্ছে। হতে পারে সেম এনার্জি ছড়াচ্ছে, কম এনার্জি ছড়াচ্ছে, বেশি এনার্জি, বিভিন্ন রকম ভাবে ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই বিভিন্ন ডাইরেকশনে এবার ফোটনগুলোকে ছেড়ে দিচ্ছে। এবার এদের এনার্জি যদি চেঞ্জ হয়ে যায় রে, মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ হলে নিউ চেঞ্জ হচ্ছে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে মিন্স ল্যামডা চেঞ্জ হচ্ছে, বিকজ ফ্রিকোয়েন্সি আর ল্যামডার মধ্যে সম্পর্ক কি ছিল? তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ মিন্স ল্যামডা চেঞ্জ, ল্যামডা চেঞ্জ মিন্স কালার চেঞ্জ। তাহলে আমি বিভিন্ন কালার দেখতে পাচ্ছি। কেউ বুঝতে পারলি? এই ঘটনাটাকে বলা হচ্ছে স্ক্যাটারিং, মানে ও কি করছে, লাইট এনার্জি নিচ্ছে এবং বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছে। এই ঘটনাটাকে কি বললাম আমি? স্ক্যাটারিং। বোঝা গেল? যদি এখানে হোয়াইট লাইট আসে, তাহলে এর মধ্যে কটা কালার আছে? তাহলে 7টা কালারকে ছড়িয়ে দিচ্ছে, তাই তো। এবার 7টা কালারের এক একটা রঙের বা এক একটা কালারের এক একটা ওয়েভলেন্থ, কাকে বেশি স্ক্যাটার করবে, কাকে কম স্ক্যাটার করবে, এই রিলেটেড সূত্র দিয়েছেন বিজ্ঞানী র্যালে সবার প্রথমে। একে বলা হচ্ছে র্যালে বিক্ষেপণ সূত্র। কি বলা হচ্ছে? র্যালে বিক্ষেপণ সূত্র। তিনি বললেন যে আফটার স্ক্যাটারিং হওয়ার পর, আফটার স্ক্যাটারিং ইন্টেন্সিটি অফ দ্য লাইট, মানে লাইটটা যে স্ক্যাটার্ড হলো, সেই স্ক্যাটার্ড লাইটের কথা বলছি, তার ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/λ⁴। বুঝতে পারলাম না? এই যে লাইটটা আসছিল, ধরুন এখান থেকে আমি হোয়াইট লাইট না দিয়ে মনে করো আমি রেড লাইট দিলাম মনে করো, তাহলে রেড লাইটের একটা ওয়েভলেন্থ আছে। তো সে আফটার স্ক্যাটারিং হওয়ার পর এর যে ইন্টেন্সিটি হবে, লাইটটা ছড়িয়ে যাওয়ার যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু 1/λ⁴। তারপরে ল্যামডা যত বেশি হবে, ইন্টেন্সিটি কম হবে। ল্যামডা যত কম হবে, ইন্টেন্সিটি তত বেশি হবে। এবার তুই আমাকে বল, তুই ভিভ জিওর রেঞ্জ পড়েছিস, ভিভ জিওর পড়েছিস, বল এদের মধ্যে সব থেকে বেশি ওয়েভলেন্থ কার? রেডের ওয়েভলেন্থ সব থেকে বেশি। তার মানে ওপর থেকে নিচে গেলে তরঙ্গ দৈর্ঘ্য ইনক্রিজ করছে, তাই তো, বৃদ্ধি পাচ্ছে। সব থেকে কম তাহলে কার? সব থেকে কম হচ্ছে ভায়োলেট, আর সব থেকে হাই হচ্ছে রেড। বুঝতে পারলি? ওকে।
তাহলে এখানে যদি হোয়াইট লাইট আসতো রে, তাহলে 7টা লাইটেরও স্ক্যাটার্ড হচ্ছে। এই 7টা কালার যখন স্ক্যাটার্ড হবে, কার ইন্টেন্সিটি সব থেকে বেশি হবে? ভায়োলেটের ইন্টেন্সিটি সব থেকে বেশি হবে, কারণ ভায়োলেটের ওয়েভ লেন্থটা কম, আর ওয়েভ লেন্থ কম মানে ইন্টেন্সিটিটা আফটার স্ক্যাটারিং বেশি হবে, তাই না? ওকে, এই ভায়োলেট থেকে শুরু করে মোটামুটি ব্লু বা গ্রিনটাকেও যদি তুই নিয়ে নিস, এত দূর পর্যন্ত ওয়েভ লেন্থটাকে আমরা কমই ধরি, এবং তারপরের ওয়েভ লেন্থগুলো তুলনামূলকভাবে বেশি। হ্যাঁ, আমাদের চোখের দৃষ্টির হিসাবে বলছি আমি, এরপর থেকে ওয়েভ লেন্থগুলো তুলনামূলক বেশি। তাহলে হোয়াইট লাইট যখন আসবে, হোয়াইট লাইট আফটার স্ক্যাটারিং কি হবে, যেগুলো কম আছে ওয়েভ লেন্থ তাদের তীব্রতা বেশি হবে, এবং যাদের ওয়েভ লেন্থ বেশি আছে তাদের তীব্রতা কম হবে। কি বুঝতে পারলি? এই ঘটনাটা দিয়ে আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে আকাশকে নীল দেখাই কেন। এটা কি? আর্থ, ঠিক আছে? এখানে কি আছে? সূর্য, হ্যাপিলি সূর্য বানালাম, যদি উত্তেজিত অবস্থায় রাগান্বিত থাকে ওই, যাই হোক, তো একটা সান। এই যখন বায়ুমণ্ডলের মধ্যে ঢুকবে রে, ধর বায়ুমণ্ডল এত দূর পর্যন্ত আছে, এগুলো কি বায়ুমণ্ডল আছে, তাহলে এই লাইটটা যখন বায়ুমণ্ডলের মধ্যে ঢুকবে, তখন বায়ুমণ্ডলের যে পার্টিকেলগুলো আছে তাদের সাথে সংঘর্ষ হওয়ার ফলে স্ক্যাটারিং হবে। এবার কোনো একটা পার্টিকেলের সাথে ধরে নে স্ক্যাটার্ড হলো, এখানে স্ক্যাটার হওয়ার পর কি বিভিন্ন দিকে লাইট ছড়িয়ে যাবে, আর সানলাইটের মধ্যে 7টা কালারই আছে, তাই না? ভিজিবল 7টা কালারই আছে, সব দিকে যখন ছড়িয়ে যাচ্ছে, কোন কালারগুলো তীব্রতা সব থেকে বেশি হবে? ওপরের রেঞ্জগুলোর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, এইসব জিনিসগুলোর, মানে ব্লুইশ টাইপটা হয়ে যাচ্ছে বেশি। কি বুঝতে পারছিস? নীলচে নীলচে কালারটা একটু বেশি হয়েছে, ব্লুইশ টাইপটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে চারিদিকে বিভিন্ন জায়গায় পার্টিকেলের মধ্যে যদি ব্লু কালারের তীব্রতা, ভায়োলেট কালারের তীব্রতা যদি বেশি হয়ে যায়, ভায়োলেট, ব্লু, গ্রিন এসব কিছু যদি বেশি হয়ে যায়, তাহলে আমাদের চোখে কোন কালারটা বেশি পরিমাণে আসছে? ভায়োলেট সব থেকে বেশি পরিমাণে আসছে। কিন্তু আমরা আকাশকে ভায়োলেট দেখি, ইন্ডিগো দেখি, না ব্লু দেখি? ব্লু দেখি আমরা আকাশকে। মানে হচ্ছে আমাদের চোখ এই কালারগুলোর মধ্যে ব্লু লাইটের প্রতি বেশি সংবেদনশীল, সেই জন্য আমরা ব্লু লাইটটাকে বেশি, ইন্ডিগো, ব্লু, ভায়োলেট সব মিশে গিয়ে যে কালারটা দেখতে পাচ্ছি সেটা আকাশি কালারে দেখতে পাচ্ছিস। ওকে, তাহলে আমরা আকাশকে নীল দেখছি কিসের জন্য? ডিউ টু স্ক্যাটারিং অফ লাইট। আকাশকে কেন নীল দেখছি রে? স্ক্যাটারিং অফ লাইটের জন্য, ঠিক আছে, আলোর বিক্ষেপণের জন্য। আর প্রিজমের মধ্যে 7টা কালার ভেঙে যায় কি জন্য? ডিউ টু ডিসপারশন অফ লাইট, বিচ্ছুরণের জন্য। গুলিয়ে যাবে না তো, প্রায় একই রকমের লাগবে। এই ঘটনাটাকে আমি আরেকটু ব্যাখ্যা করছি। তোরা ওই সূর্যোদয়ের আগে আর সূর্যাস্তের সময়, হ্যাঁ, সূর্যকেও লাল লাল দেখায়, তাই না? ডিমের কুসুমের মতো লাল হয়ে ডুবতে শুরু করলো, হয় না এরকম? আর ওর আশেপাশে আকাশটাকেও প্রায় লালচে লালচে লাগে। বলছি, সবই বলছি, একটা ব্যাখ্যা করতে গেলে বাকিগুলো সব বুঝিয়ে যাবি। দেখবি ওই আশেপাশে আকাশটাকেও দেখবি লালচে লালচে টাইপের দেখায়, লালচে, কমলা, এরকম বিভিন্ন টাইপের দেখায়, হলুদও হয়। কেন এই জিনিসটা ঘটে? শোন, সূর্য মাথার উপরে আছে মানে কি দিনের বেলা, এটা তুই, তোর চোখ, এটা শুধু চোখটা খেয়ে গেছি, তোর কোনো অস্তিত্ব নেই। তো এখানে সূর্য মাথার উপরে আছে, এটা বায়ুমণ্ডলের স্তর, এদিকেও বায়ুমণ্ডলের স্তর। দেখা যাচ্ছে কি রে? দেখতো এখানে দেখা যাচ্ছে কি? সব নাকি থাক, আমি এডিট করলে গেলে না আবার চলে যাবে। তো এই হচ্ছে আর্থ, আর এই হচ্ছে বায়ুমণ্ডল, ঠিক আছে? এখানে সূর্য, এটা হচ্ছে সূর্য ডোবার সময়, মনে কর সূর্য অস্ত যাওয়ার সময় অখুশি হয়ে আছে, আর সূর্য ওঠার সময় একদম এক্সাইটেড, ঠিক আছে? আর এখানে তোর চোখ, এটা তোর চোখ, ঠিক আছে? এখানে তেমন কোনো খুশি নাই তোদের, না না, এটা তোদেরকে দেখার পর মনটা খারাপ হয়ে গেছে। কাদের জন্য উঠলাম? যাই হোক, এক্সপ্রেশন বোঝা যাচ্ছে কিনা? ঠিক আছে, এবার দেখ, দিনের বেলা লাইট সোজাসুজি আসবে তোর চোখে, মোটামুটি সোজাসুজি আসবে, আর সূর্য ওঠার সময় এবং অস্ত যাওয়ার সময় এইরকম ভাবে আসবে, তাই না? খেয়াল কর, এই ডিস্টেন্সটা যতটা হচ্ছে, আমরা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে লাইট যতক্ষণ পাস করছে, এই জায়গাটা দেখ ডিস্টেন্সটা তুলনামূলক বেশি, মানে লাইটকে বায়ুমণ্ডলের মধ্যে বেশি পাথ কভার করতে হচ্ছে কখন? যখন প্রান্তে থাকছে, দুই প্রান্তে থাকছে। তোর কাছে এটা ডুবে যাওয়া আর এটা অস্ত উঠা, তুই এখান থেকে দেখতে পাবি, তার নিচে তো আর দেখতে পাবি না। এটা উঠছে
আর এটা ডুবছে। অস্ত যাওয়া মানে ডুবে যাওয়া, আর এটা ওঠা। আমি দুটো গুলিয়ে বলেছি নাকি? আচ্ছা যাই হোক, আমি ওয়ার্ড হয়তো ভুল বলে দিয়েছি, ফ্লোতে হয়তো মিস্টেক করেছি। শোন এবার, তাহলে এই ডিস্টেন্সের তুলনায় এই ডিস্টেন্সটা বেশি, তাই তো? এটা তোদের ক্লাস 10-এও ছিল, কিন্তু ওরকম ব্যাখ্যা করা হয়নি, জাস্ট রিজন বলে দেওয়া ছিল। খেয়াল করবি, যখন এর মধ্যে দিয়ে লাইট যাবে রে, এখানে পার্টিকেলগুলোর সঙ্গে যতটা না স্ক্যাটারিং হবে, এই পাথে যাওয়ার সময় বেশি স্ক্যাটারিং হবে, তাই না? এবার এখানে স্ক্যাটার হওয়ার সময় কি হবে, ব্লুইশ টাইপের লাইটগুলো বেশি স্ক্যাটার হয়ে যাচ্ছে, তাই তো? এবার তুই ওই রিজিয়নের মধ্যেই পড়ছিস, তাহলে তোর চোখে কি হচ্ছে, নীল কালারটাই বেশি আসছে, তুই আকাশটাকে নীল নীল দেখছিস। কিন্তু যখন এইখানে চলে আসছে, এখানে যে পণ্ডিত আছে তার জন্য তো দিনের বেলা, এখন তোর জন্য না রাতের বেলা, কিন্তু এই যে এখানে আছে তার জন্য তো দিনের বেলা এটা। তাহলে ওর কাছে দেখ, এখানে যে লাইটগুলো স্ক্যাটার হচ্ছে সেগুলো ব্লুইশ টাইপের লাইট হচ্ছে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, এগুলো বেশি পরিমাণে, এদের ইন্টেন্সিটিটা বেশি হচ্ছে, স্ক্যাটার বেশি হচ্ছে, ফলে এর চোখে কিন্তু এগুলো আসবে। এবার এই 7টা কালারের মধ্যে যেগুলো কম ওয়েভলেন্থের ছিল তারা স্ক্যাটার হয়ে যাচ্ছে এখানে, বাকি লাইটগুলো এদিকে যাচ্ছে। কোন লাইটগুলো এদিকে যাচ্ছে? ইয়েলো রেঞ্জ থেকে শুরু করে রেডের মধ্যে মোটামুটি, তাই না? মানে রেড সব থেকে বেশি পরিমাণে ওদিকে যেতে পারবে, তাহলে তোর চোখে কোন লাইটটা বেশি পরিমাণে আসছে? রেড। সেই জন্য তুই, তোর থেকে যখন সূর্যের ডিস্টেন্স বেশি হচ্ছে, তুই এটাকে রেডিস দেখছিস, বুঝতে পারলি? কিন্তু দিনের বেলাতে কি হচ্ছে, দিনের বেলাতে তোর মনে হতে পারে যে এখানে তো স্ক্যাটার হয়ে গেল, তাহলে লালটা আসবে, কিন্তু যতটুকু অঞ্চলে স্ক্যাটার হয়েছে তার মধ্যেই তুই ঢুকে আছিস। আরেকটু যদি ডিস্টেন্স থাকতো, ওইখানে স্ক্যাটার হইতো, বাকিগুলো তুই দূরে পেতি। কি বুঝতে পারলি আমি কি বললাম? এইটাকে বলা হচ্ছে স্ক্যাটারিং। আর এই কারণেই আমরা সূর্যকে কি দেখতে পাচ্ছি, লাল দেখতে পাচ্ছি। এবার দিনের বেলা কিন্তু আমরা সূর্যকে কি দেখতে পাই, হলদেটে কালারের দেখতে পাই। হ্যাঁ, আকাশকে তো নীল দেখতে পাই, আকাশকে নীল দেখতে পাই, আকাশ তো এগুলো, তাই না? কিন্তু আকাশকে দেখতে পাই না আমরা, বায়ুমণ্ডলের কণাগুলোকে। হ্যাঁ, সবই বলছি, ওগুলোই বলছি। আকাশ তো এটা, তাই না? আকাশের কিন্তু কোনো কালার নেই, ব্ল্যাক। হ্যাঁ, কোনো কালারই নেই। তুই যদি বায়ুমণ্ডল ছেড়ে বাইরে চলে যাস, ওই স্পেস টেস্ট নিয়ে যে সিনেমাগুলো দেখিস, দেখবি পুরোটাই ব্ল্যাক দেখায়। আকাশ নীল, লাল, কালো, সাদা এরকম কিছু দেখায়? দেখায় না। আমরা কি দেখতে পাই, সাদাও দেখতে পাই, নীলও দেখতে পাই, বিভিন্ন কালার দেখতে পাই, ডিউ টু অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ার যদি না থাকে আমি দেখতে পাবো না। অ্যাটমসফিয়ারের বাইরে চলে গেলে কালো দেখতে পাবো পুরোটাই। যেমন আমরা চাঁদে যদি চলে যাই, চাঁদের আকাশ কালো, ঠিক আছে? তো আমরা সূর্যকে কেমন দেখতে পাই, হলদেটে কালারে দেখতে পাই। ও বলছে কখনো কখনো সাদাও দেখতে পাই, তাই না? সূর্যের দিকে তো তাকানোই মুশকিল, তবু আন্দাজ করা যায়। তো কি হয় বিষয়টা বলতো, এইখানে যখন লাইটগুলো রিফ্র্যাক্ট করে যায়, সরি স্ক্যাটার হয়ে যাচ্ছে, তখন বিভিন্ন কণা থেকে লাইটগুলো তোর চোখে আসে, তুই ব্লুইশ দেখছিস। এবার এগুলো স্ক্যাটার হয়ে গেল, কিন্তু যে লাইটটা এখান থেকে আসছিল তার মধ্যে কিন্তু আর কোনো কিছু ভায়োলেট কালার নেই, স্ক্যাটার হয়ে গেছে, তাহলে ওটাকে রেডিস লাগছে, ইয়েলো টাইপের লাগছে, অরেঞ্জ টাইপের লাগছে। এই কালারগুলো মিশে এটাকে হলদেটে দেখায়, ঠিক আছে? এবার যদি এমন হয় যে বায়ুমণ্ডলে বড় বড় কণা আছে যেখানে স্ক্যাটারিং কাজ করবে না, বা স্ক্যাটারিং হলেও কি হবে, সবগুলো কালারকে প্রায় সমানভাবে স্ক্যাটার করবে, তাহলে তুই তো সবগুলো কালারকে একসাথে দেখতে পাচ্ছিস, তো সেক্ষেত্রে তুই হোয়াইটই দেখতে পাবি। এই জন্য আকাশকে কোনো কোনো সময় আমরা হোয়াইটও দেখতে পাই, কখন, দিনের বেলার দিকে, তাই না? কিন্তু বাকি টাইমে কিন্তু আমরা আকাশকে হোয়াইট দেখতে পাই না। গরমের দিনে খুব গরম হলে একদম মানে পুরোপুরি মিড যে দুপুরটা, সেই টাইমটাতেই তোরা দেখতে পাবি যে পুরোপুরি হোয়াইট হয়েছে। বোঝা গেছে নিশ্চয়ই? কারো কোনো সমস্যা নেই? তাহলে স্ক্যাটারিং একটা লাইটের ন্যাচারাল ফেনোমেনন, এবং সেটা দিয়ে আমরা এইসব জিনিসগুলো ব্যাখ্যা করতে পারলাম। আরো অনেক কিছু ব্যাখ্যা করা যাবে, তোরা বইয়ে দেখবি অনেক ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে? তো এই আমি স্ক্যাটারিং বললাম, কার কথা বললাম, স্ক্যাটারিংটা র্যালে স্ক্যাটারিং এর কথা বললাম। এবং র্যালে স্ক্যাটারিং এর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে I প্রপোর্শনাল টু 1/λ⁴। স্ক্যাটার্ড সব থেকে বেশি হবে কম ওয়েভলেন্থের লাইট, স্ক্যাটার্ড সব থেকে বেশি হবে কম ওয়েভলেন্থের লাইট, এবং স্ক্যাটার্ড হওয়ার পর লাইটের যে ইন্টেন্সিটি সেটা সব থেকে ম্যাক্সিমাম হবে ওই কম ওয়েভলেন্থের লাইটের। ক্লিয়ার হলো? এই কারণেই আমি তোদেরকে এটাও উল্লেখ করেছিলাম, দেখবি লাইট পড়ানোর সময়, যে বিরিয়ানির ওই হাঁড়িতে লাল কাপড় জ্বালানো হয়, তো বিপদ সংকেত হিসেবে রেড লাইটই ব্যবহার করা হয়। হ্যাঁ, দেখবি ওই এর উঁচু উঁচু যেসব বিল্ডিং গুলো, অট্টালিকা গুলো আছে, টাওয়ার গুলো আছে, ওদের মাথায় দেখবি একটা করে রেড লাইট লাগানো থাকে। এরোপ্লেন, হেলিকপ্টার যদি কিছু আসে, ওই রেড লাইটটা দেখে ডিসাইড করতে পারে। হ্যাঁ, গাড়ির যে ওই পেছনে যে লাইট গুলো, রেড লাইট থাকে। কেন রেড লাইট ইউজ করা হয়? তার কারণ হচ্ছে রেড লাইটের স্ক্যাটারিং কম হয়, রেড লাইটের ওয়েভলেন্থ বেশি, স্ক্যাটারিং কম, বলে স্ক্যাটার না হয় অনেক দূর পর্যন্ত যেতে পারবে, ফলে দূর থেকে রেড লাইটকে সহজে বোঝা যাবে। তোকে যদি অনেক দূর থেকে কয়েকটা লাইটকে দেখানো যায়, তুই সবার মধ্যে থেকে রেড লাইটকে সহজে দেখতে পাবি, এবং আগে ক্যাপচার করবি ওকে, মানে তোর চোখ আগে ক্যাপচার করবে। কি বুঝতে পারলি? এই কারণে বিপদ সংকেত হিসেবে রেড লাইট ব্যবহার করা হয়। তবে কুয়াশার সময়ে কুয়াশা পার্টিকেল,
দূর থেকে যাতে দেখতে পাস একই বিষয়, চোখে যেন পড়ে, হ্যাঁ স্ক্যাটারিংটা কম, ঠিক আছে, এই কারণেই করা হয়। ওই স্মেল রশ্মির সাথে চলে যায়, স্মেল হচ্ছে তোর ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই না? হাত পাগল। বিষয়টা বুঝতে পারলি কি কি বললাম? এরকম অনেক কিছু ব্যাখ্যা দিয়ে দেওয়া যাবে যেখানে রেড লাইট গুলোকে ব্যবহার করা হচ্ছে, ওগুলো তোরা বই থেকে একটু দেখে নিবি। এবার যে বিষয়টা, আচ্ছা কুয়াশার কথা বলছিলাম, কুয়াশার ক্ষেত্রে যে ওয়াটার ড্রপ গুলো হয়, যে পার্টিকেল গুলো হয়, তুলনামূলক বড় হয়, ঠিক আছে, স্ক্যাটারিং হয়, তুলনামূলক বড় হয়। তো গাড়ির পেছনের লাইট গুলোতে দেখবি ইয়েলো কালারের লাইটও ব্যবহার করা হয়। তো রেড ইয়েলো এইসব কালার, মানে যখন স্ক্যাটার, তো রেড লাইট কমই হচ্ছে, অনেক দূর পর্যন্ত যাচ্ছে, এবার ধর খুব কাছেই আছে, কুয়াশার মধ্যে গিয়ে এখান থেকে ওখানে দেখা যাচ্ছে না, তাই না, খুব কাছেই আছে, তো তখন ইয়েলো কালারটা আমাদের চোখে বেশি সংবেদনশীল হয়, সেই জন্য ওই লাইটগুলোতে ইয়েলো কালারটাকেও ব্যবহার করা হয়, ঠিক আছে। লাল তো অনেক দূর পর্যন্ত চলে যায়, কিন্তু আমি তো আছি এইটুকু ডিস্টেন্সের মধ্যেই, ওইটুকুর মধ্যে স্ক্যাটারিং হবে, তো ইয়েলোর প্রতি যাতে চোখটা আমাদের বেশি সংবেদনশীল, সেই কারণে ইয়েলো কালারটাকে ব্যবহার করা হয়। এগুলো রিডিং পড়বি, এগুলো বলার বিষয় নেই, তবু আমি বলে দিলাম। এতদূর পর্যন্ত রেলে স্ক্যাটারিং। এবার এই বিষয়টাকে আরো একটু এগিয়ে নিয়ে গেছেন বিজ্ঞানী সিভি রমন। ফুল ফর্ম বল কেউ? চন্দ্রশেখর ভেঙ্কট রমন। হ্যাঁ, তিনি যে কাজটা করেছেন, যে রামান এফেক্টের কথা আমি বলবো, তোদের আওয়াজ আসছে, যে রামান এফেক্টের কথা আমি বলছি, মানে এখন বলবো, তিনি যে কাজটা করেছিলেন, এমন একটা কাজ করেছিলেন যে তিনি নিজে কনফিডেন্ট ছিলেন যে আমি নোবেল পাবই, এতটা কনফিডেন্ট ছিলেন, এমন কিছু আবিষ্কার করে দিয়েছেন। ফেব্রুয়ারি মাসের দিকে 1928 যত সম্ভব ফেব্রুয়ারি মাসের দিকে তিনি এগুলো কাজকর্ম করলেন, প্রকাশ করলেন, আর নভেম্বর ডিসেম্বরের দিকে হচ্ছে নোবেল দেয়, নভেম্বর ডিসেম্বরের দিকে হচ্ছে নোবেল দেয়। ও এত কনফিডেন্ট যে এইবার আমি নোবেল পাচ্ছি, কপাল দোষে পাইনি, হ্যাঁ তারপরে পেয়েছে, হ্যাঁ প্রথমবার পেলো নাকি না, তারপরে পেলো, তারপরে যে পেলো, ওর কাছে ইনভিটেশন আসার আগেই ও ওখানে পৌঁছে গেছে, যে জানে আমি পাবো, এতটা কনফিডেন্স ছিল ওর কাজের প্রতি, মানে এমন একটা কাজ করেছে, বুঝতে পারলি? তো তখনকার সময় তো জাহাজে যাওয়া আসা হতো, রেল টেল কম ছিল, জাহাজের টিকিট কেটে ও আগে চলেই গেছে ওখানে, ওর কাছে ইনভিটেশন আসার আগে। তো এরকম ব্যাপার। চন্দ্রশেখর ভেঙ্কট রমন একজন টিচারও ছিলেন উনি। যাই হোক, তিনি কি কাজ করেছেন শোন, পুরোটা তো এক্সপ্লেন করতে গেলে মাথার উপর দিয়ে চলে যাবে, একটু একটু বুঝবো যতটুকু আমাদের সিলেবাসের মধ্যে আছে। রামান এফেক্ট জিনিসটা কি? রামান এফেক্ট এই বিষয়টা কি? একটা বিকারে কিছু তরল নেওয়া হয়েছে, কি তরল নেওয়া হয়েছে? কোনো জৈব সলিউশন, অর্গানিক সলিউশন নেওয়া হয়েছে, ধরনের বেনজিন, টলুইন, হ্যাঁ এই টাইপের কোনো জৈব সলিউশন নেওয়া হয়েছে। আচ্ছা, কোন ধরনের তরল নিয়েছে বললাম? জৈব অর্গানিক সলিউশন, বেনজিন, টলুইন কিছু নিয়েছে। এটা কঠিন বা গ্যাসের ক্ষেত্রেও করা যায়। হ্যাঁ, এই দিক থেকে লাইট দিয়েছেন, বোর্ডের তলে এই দিক থেকে লাইট দিয়েছেন, এবং সেই লাইটটা মনোক্রোমাটিক লাইট। কেমন? এক বর্ণী, তাই তো, মনোক্রোমাটিক লাইট, এক বর্ণী, রেড বা ব্লু কোনো একটা কালার দিয়েছেন, মনোক্রোমাটিক লাইট। তাহলে এর মধ্যে দিয়ে যখন যাবে রে, এখানে যে পার্টিকেল গুলো আছে তাদের সাথে স্ক্যাটারিং হবে, তাই না? এবার এখান থেকে স্ক্যাটার হয়ে লাইট বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে, এদিকেও যাবে, ওর পেছনের দিকে যাবে, এদিকেও আসবে, সব দিকে ছড়িয়ে যাবে। তিনি কি করেছেন, এই যেদিক থেকে লাইট পাঠিয়েছেন তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে মাইক্রোস্কোপ নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। বুঝতে পারলি আমি কি বললাম? লাইট আসছে এদিক থেকে, স্ক্যাটার হচ্ছে, সব দিকে স্ক্যাটার হচ্ছে, তবে তিনি কোন দিকটা নিয়েছেন? পারপেন্ডিকুলার ডাইরেকশনটা, এই দিক থেকে তিনি এক্সপেরিমেন্টটা করেছেন। এবং এখানে যে লাইটগুলো আসছিল, সেই লাইটগুলোর স্পেকট্রাল লাইন, মানে বর্ণালী তৈরি করেছেন। সেখান থেকে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে কি কি ঘটেছে। শোন ভালো করে কি কি হয়েছে। এখান থেকে লাইট যখন সব দিকে ছড়িয়ে যাচ্ছে, তার এটা আমি আর রাখছি না, বুঝে নে যে এই এরকম পারপেন্ডিকুলার ডাইরেকশন আছে, এই ডাইরেকশনে যে লাইটগুলো আসছে তাদের বর্ণালী যখন তিনি তৈরি করছেন, সেই বর্ণালীর মধ্যে, মন দিয়ে শুনবি, সেই বর্ণালীর মধ্যে তিনি এই যে ওয়েভলেন্থের লাইটটা আসছে, সেই ওয়েভলেন্থের বর্ণালী তো পাচ্ছেনই, তার সাথে তার থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের একটা বর্ণালী পাচ্ছে, কম তরঙ্গ দৈর্ঘ্যেরও বর্ণালী পাওয়া যাচ্ছে। ছিল এখানে একটাই কালার, একটাই ওয়েভলেন্থের লাইট, স্ক্যাটার হচ্ছে। স্ক্যাটার হওয়ার পর র্যালে কি বলে, র্যালে কিন্তু একটা নিয়ে আলোচনা করেছিল যে ওই লাইটটারই ওয়েভলেন্থ থাকবে, ওটারই ইন্টেন্সিটি বাড়বে কমবে, এরকম কিছু একটা হবে, তাই না? কিন্তু এই পারপেন্ডিকুলার ডাইরেকশনে তিনি দেখলেন যে ওই মেন যে ওয়েভলেন্থ, মূল রেখা, সেটা ছাড়াও বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রেখাও আছে, কম তরঙ্গ দৈর্ঘ্যের রেখাও আছে। তো এগুলোকে তিনি এরকম ভাবে ছবিতে বোঝাতে চাইছেন গ্রাফিক্যালি। যদি আমি
এইদিকে ওয়েভলেন্থ ল্যামডা নিই, আর এইদিকে যদি আমি ইন্টেন্সিটি মানে তীব্রতাকে আইকে রিপ্রেজেন্ট করি, তাহলে তিনি দেখলেন যে র্যালে স্ক্যাটারিংয়ে যে ওয়েভলেন্থটা পাওয়া উচিত সেটা তো আছেই, সাথে এটা ওয়েভলেন্থ যত এদিকে যাবে বাড়বে, তাই না? সাথে একটু বেশি ওয়েভলেন্থেরও আছে, সাথে একটু কম ওয়েভলেন্থেরও কিছু আছে। বইয়ের ছবিটা দেখবি আরো সুন্দরভাবে বুঝতে পারবি। ঠিক আছে, কি বললাম? মেন ওয়েভলেন্থ র্যালে স্ক্যাটারিং এর, যেটার জন্য মূল রেখা, মূল রেখার থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রেখাও আছে, আবার মূল রেখার থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের রেখাও আছে। তিনি আরো দেখলেন যে মূল রেখার যে ইন্টেন্সিটিটা, তার ইন্টেন্সিটি থেকে বাকিগুলো কম আছে, তবে ওদের দুজনের মধ্যে একটা বেশি একটা কম, এরকম আবার আছে। ঠিক আছে, মূলটার থেকে তো দুটোই কম আছে। এইগুলোর নাম দিয়েছেন তিনি স্টোকস রেখা। কি নাম দিয়েছেন? এগুলোর নাম দিয়েছেন স্টোকস রেখা। মিলে যাবে বলতে, এগুলো আমি ইন্টেন্সিটির গ্রাফ দেখিয়েছি। হ্যাঁ, ইন্টেন্সিটি কিভাবে পরিবর্তন হচ্ছে সেই গ্রাফটা দেখানো হয়েছে, কোনো পার্টিকেলস না। আর এই দিকে যারা আছে তাদেরকে বলা হচ্ছে বিপরীত স্টোকস রেখা। মন দিয়ে শুনবি, খুব গুরুত্বপূর্ণ। স্টোকস রেখা, এটা স্টোকস রেখা আর এটা হচ্ছে বিপরীত স্টোকস রেখা। স্টোকস রেখা আর এটা হচ্ছে অ্যান্টি স্টোকস রেখা ইংরেজিতে। শোন, আমি ওয়েভলেন্থ দিয়েছি, কিন্তু ওয়েভলেন্থ স্টোকস রেখার বেশি কম্পেয়ার টু অ্যান্টি স্টোকস রেখা। এটাই যদি আমি ফ্রিকোয়েন্সি করে দিতাম, তাহলে ফ্রিকোয়েন্সি এর কম, এর ফ্রিকোয়েন্সি বেশি, কারণ ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি তো অপোজিট, তাই না? ব্যস্তানুপাতিক সম্পর্ক। শুনছিস কিনা মন দিয়ে আমি কি বললাম? ওয়েভলেন্থ যাদের বেশি তাদেরকে আমরা স্টোকস রেখা বলছি, ফ্রিকোয়েন্সি যাদের কম তাদেরকে আমরা স্টোকস রেখা বলছি। ওয়েভলেন্থ যাদের কম তারা অ্যান্টি, আর যাদের ফ্রিকোয়েন্সি বেশি তারা অ্যান্টি। তাহলে শক্তি কাদের বেশি বলতো এই দুটোর মধ্যে? অ্যান্টি স্টোকস রেখার শক্তি বেশি, কারণ ফ্রিকোয়েন্সি বেশি। শক্তি, এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। E ইকুয়াল টু এইচ নিউ। নিউ যত বড় হবে ই তত বড় হবে, তাহলে নিউ এটার বড়, ল্যামডার কথা বলিনি, নিউ এটা বড়। আর নিউকে সরিয়ে তুই যদি ল্যামডা বলিস তাহলে এইচ সি বাই ল্যামডা হয়ে গেল। তাহলে ল্যামডা যার কম আছে তার শক্তি বেশি হয়ে গেল, একই বিষয়, ঘুরিয়ে পেয়েছে। কি বোঝা গেল কিনা কি বললাম আমি? তাহলে দুই ধরনের রেখা কিন্তু তিনি খুঁজে পেলেন, একটাকে বললাম স্টোকস আর একটাকে বললাম অ্যান্টি স্টোকস। আরো কিছু বৈশিষ্ট্য দেখেছেন, এটা ছবি পেয়ে গেল ছেড়ে দিল তা নয়। কি কি দেখেছেন দেখ। এদের মধ্যে যে গ্যাপ, এই শীর্ষবিন্দুগুলোর গ্যাপ নিচ্ছি আমি, ঠিক আছে? আমি এখানে এঁকেছি ওয়েভলেন্থের ফর্মে, নর্মালি ফ্রিকোয়েন্সির ফর্মে থাকে, তুই ওয়েভলেন্থে দিয়ে রাখা থাক। এই যে গ্যাপগুলো আছে না, যদি আমি ডেল্টা নিউ বলে থাকি, মানে কম্পাঙ্কের পরিবর্তন হচ্ছে ডেল্টা নিউ। ডেল্টা মানে কি? পরিবর্তন বোঝায়। তো প্রত্যেকটার মধ্যে এই গ্যাপটা সমান সমান। ঠিক আছে, এগুলো বৈশিষ্ট্য, কিন্তু রামান রেখার বৈশিষ্ট্য এগুলো বলছি আমি। সিমিলারলি এখানে এই যে শীর্ষবিন্দুগুলো আছে, এই শীর্ষবিন্দুর গ্যাপ, এই শীর্ষবিন্দুর গ্যাপ, এই শীর্ষ, এগুলোকে যদি আমি ডেল্টা নিউ দ্বারা প্রকাশ করি, মানে কম্পাঙ্কের পার্থক্য যদি রিপ্রেজেন্ট করি, তাহলে প্রত্যেকটার মধ্যে কম্পাঙ্কের পার্থক্য কি হবে? সমান সমান হবে। কি বোঝা গেছে আমি কি কি বললাম? ওকে, এরকম বৈশিষ্ট্যগুলো লেখা আছে। এদের মধ্যে মাঝখানের এই রেখাটার নাম হচ্ছে র্যালে রেখা। কি নামের? র্যালে রেখা। এই দুটোকে তো নাম দিয়ে দিয়েছি স্টোকস রেখা, বিপরীত স্টোকস রেখা। আর এই সবগুলোকে একসাথে বলা হয় রামান রেখা। কি বলা হয়? রামান রেখা, রামান লাইন্স। কি বুঝতে পারলি আমি কি কি বললাম? শোন এবার, এই যে মাঝখানে র্যালে রেখা আছে তার ফ্রিকোয়েন্সিকে যদি আমি নিউ নট বলে দিই, এর ফ্রিকোয়েন্সিকে যদি আমি নিউ নট বলি, তাহলে এদের ফ্রিকোয়েন্সি কমে না বাড়ে রে? এদের ফ্রিকোয়েন্সি কম না বেশি? এদের ফ্রিকোয়েন্সি কম, কারণ ওয়েভলেন্থ বড় হচ্ছে, যত দূরে যাচ্ছে ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সি কম। এরকম ভাবে মনে রাখবি, ওই জন্যই কিন্তু আমি ওয়েভলেন্থ দিয়ে গ্রাফটাকে দেখালাম, যাতে বুঝতে পারিস এইদিকে ওয়েভলেন্থ বাড়ছে, তার মানে ফ্রিকোয়েন্সি কমছে, তাহলে এদের ফ্রিকোয়েন্সি কম। এবং কতটা কম? ডেল্টা নিউ পরিমাণ কম। তাহলে স্টোকস রেখাগুলোর ক্ষেত্রে যদি আমি নিউ ড্যাশের কথা বলি, সেটা নিউ নট থেকে কম হবে। কি বুঝতে পারলি? বিপরীত স্টোকস রেখাগুলোর কম্পাঙ্ক কি রে? বেশি। তাহলে এদের কম্পাঙ্কটাকে আমি লিখলাম নিউ নট থেকে বেশি। ওটাই তো রামান এক্সপেরিমেন্ট করেছিলেন, সিবি রামান এক্সপেরিমেন্ট করেছিলেন, তাই না? যে মূল রেখা ছাড়াও বেশি কম্পাঙ্কের এবং কম কম্পাঙ্কের, বা কম তরঙ্গ দৈর্ঘ্যের এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্যের দুই ধরনের রেখা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দিয়ে এক্সপেরিমেন্ট করে পুরো রেখাগুলোর নাম দেওয়া হয়েছে রামান রেখা। কি বোঝা গেল? এবার এই যে রামান রেখাটা পাওয়া যাচ্ছে, শুধু তিনি এটা অবজার্ভ করেছেন তা নয়, ব্যাখ্যাও দিয়েছেন যে কিভাবে এটা তৈরি হচ্ছে ম্যাথমেটিক্যালি, কেন এটা তৈরি হচ্ছে। সেই সময় বিজ্ঞানী
কম্পটন এফেক্ট বলে এক ধরনের একটা ঘটনা তিনি ব্যাখ্যা করেন লাইটকে ফোটন হিসেবে ধরে। ওই সময় তো দ্বন্দ্ব চলছিল যে লাইট পার্টিকেল নাকি ওয়েভ নাকি ফোটন কণার স্রোত, দ্বন্দ্ব চলছিল। তো কম্পটন হচ্ছে ফোটন ধরে তিনি একটা ঘটনাকে ব্যাখ্যা করে দিয়েছিলেন, যেটাকে কম্পটন এফেক্ট বলা হয়। এবার তার ওই এক্সপেরিমেন্ট দেখে সিভি রমনও এটাকে ফোটন হিসেবে ধরলেন এবং ফোটন হিসেবে ধরে এই লাইনগুলো উৎপত্তি হওয়ার কারণ তিনি ব্যাখ্যা করলেন। ঠিক আছে, কোয়ান্টামকে কাজে লাগিয়ে। এবার কোয়ান্টামকে কাজে লাগিয়ে যে ব্যাখ্যাটা করলেন, সেই ব্যাখ্যাটা যদি আমি তোদেরকে এখন দিতে যাই, তোরা তো কোয়ান্টাম ফিজিক্স পড়িসনি, জটিল হবে। তাহলে আমি কোয়ান্টাম আর ক্লাসিক্যাল দুটোকে মিশিয়ে তোদের বোঝার মতো করে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তিনি এটাকে এক্সপ্লেন করেছেন। তিনি বলছেন যে কোনো একটা পার্টিকেল, সেটা অ্যাটম বা মলিকিউল যাই হোক না কেন, তারা গ্রাউন্ড স্টেটে থাকে, তাই না? যদি বাইরে থেকে কোনো এনার্জি না পাই। তোরা কেমিস্ট্রিতে পড়েছিস প্রত্যেকের একটা এনার্জি স্টেট থাকে, বাইরে থেকে এনার্জি দিতে গেলে হায়ার এনার্জি স্টেটে যাবে, তাই না? এনার্জি যদি ছেড়ে যায় তাহলে লোয়ার এনার্জি স্টেটে যাবে, ভৌম স্তর বলিস তোরা ওটাকে, ভূমি স্তর বা ভৌম স্তর, তারপরে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, এরকম বলিস কিনা? তো অ্যাটমের ক্ষেত্রে যেমন পড়েছিস যে এরকম বিভিন্ন কক্ষে ইলেকট্রনগুলো ঘুরছে, এটা নিউক্লিয়াস ঘুরছে, একে যদি আমি এনার্জি দিয়ে লাভ দিয়ে পরবর্তী একটা কক্ষপথে যেতে পারে, তার মানে কি হলো, এক্সাইটেড হলো। এবার এখানে এক্সাইটেড হয়ে কিন্তু থাকবে না, ও আবার কি করে, স্টেবল হওয়ার জন্য আবার ঘুরে চলে আসে এখানে, তখন কি করে, আবার এনার্জি রিলিজ করে। ও এখানেও ঘুরে আসতে পারে আগের কক্ষটাতে, তাহলে একটু কম এনার্জি রিলিজ করবে। এইভাবেই তো আমরা বর্ণালীগুলো পেয়েছিলাম, কেমিস্ট্রিতে পড়ে নিয়েছিস, আবার আমি অ্যাটমে পড়াবো ফিজিক্সে। তো ঠিক সেই রকম বিষয়টা, ওই যে পার্টিকেলগুলো, যে পার্টিকেলগুলোর সাথে সংঘর্ষ হওয়ার ফলে স্ক্যাটারিংটা হচ্ছে, সেই পার্টিকেলগুলো এক একটা এনার্জি পেয়ে যাচ্ছে ফোটনের কাছ থেকে, তাই তো? এই যে এনার্জিটা পাচ্ছে, এই যে সংঘর্ষটা হচ্ছে, এই সংঘর্ষটা ইলাস্টিক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশনে হতে পারে, আবার ইন ইলাস্টিক কলিশনে হতে পারে, দুই ধরনের কলিশন হতে পারে। ঠিক আছে, র্যালে শুধুমাত্র ইলাস্টিক কলিশন ধরে ব্যাখ্যা করেছিলেন, রামান ইন ইলাস্টিকটাকে ওর মধ্যে ঢুকিয়েছেন। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে কোনো একটা পার্টিকেল যে ভাইব্রেট হচ্ছে, সে সংঘর্ষ হওয়ার আগে তার মধ্যে কিছু একটা এনার্জি ছিল, যেটাকে আমি ইপি নাম দিয়ে দিচ্ছি পাস্ট বোঝানোর জন্য, যে তার মধ্যে কিছু একটা এনার্জি ছিল, পাস্ট পি কিউ আমি নাম দেবো, দিলেই হলো। তো সংঘর্ষ হওয়ার আগে ওর মধ্যে কিছু একটা এনার্জি ছিল এবং তার একটা ভেলোসিটিও ছিল, ধরে নিচ্ছে পার্টিকেলটার একটা কিছু ভেলোসিটি ছিল, তাহলে সেই ভেলোসিটি যদি থাকে তার জন্য কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম বি স্কোয়ার। এবার সংঘর্ষ হওয়ার আগে একটা যে পার্টিকেল ফোটন কণা আসছিল, তার শক্তি কত ছিল, এইচ নিউ। তাহলে টোটাল শক্তি কি হয়ে গেল সংঘর্ষের আগে, ইপি ইপি প্লাস হাফ এম বি স্কোয়ার প্লাস এইচ নিউ। এই দুটো মিলে ওই পার্টিকেলটার যার সাথে সংঘর্ষ হবে তার, আর এটা হচ্ছে ফোটন কণার। তাহলে সংঘর্ষ হওয়ার আগে মোট শক্তি এটা ছিল। সংঘর্ষ হওয়ার পর এর সঙ্গে ধাক্কা লেগে গেল, নিশ্চয়ই ওর যে নিজের একটা এনার্জি ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, এখন ইপি আর থাকবে না, ধরে নিই এনার্জিটা হয়ে গেল ইকিউ, 1-2 বলতে পারতাম। ভেলোসিটি নিশ্চয়ই ভি আর থাকবে না, ধরে নেই ওর ভেলোসিটি হয়ে গেল হাফ এম ভি ড্যাশ স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জিকে হাফ এম ভি ড্যাশ স্কোয়ার বলতে পারি আমি। আচ্ছা, এইচ নিউ ফোটনটা পুরোপুরি শক্তি ওকে দিয়েও দিতে পারে, আবার নাও দিতে পারে। র্যালে কি করেছিলেন, আবার ঘুম আসছে, র্যালে কি করেছিলেন, যে পুরোটাই এনার্জি দিয়ে দিচ্ছে, মানে ইলাস্টিক কলিশন বলেছিলেন, কিন্তু ইনএলাস্টিকও হতে পারে, যে সামান্য এনার্জি ট্রান্সফার করে বাকি এনার্জি নিয়ে ফোটন চলে গেল আবার। তাহলে যদি পুরো এনার্জি না দেয়, তাহলে নিউটা চেঞ্জ হচ্ছে, ধর নিউটা কমে নিউ ড্যাশ হয়ে গেল, এইচ নিউ ড্যাশ হয়ে গেল। কি বুঝতে পারলি আমি কি কি বললাম? এই দুটোকে করব ইকুয়াল, কারণ শক্তি তো সংরক্ষিত থাকবে, সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ হোক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ হোক, শক্তি সবসময় কনস্ট্যান্ট থাকবে। এবার শোন, এই পুরো সিস্টেমটাতে এটাও দেখা গেল যে এরকম যখন স্ক্যাটারিং ঘটছে, তখন ওর পরিবেশের আশেপাশের তাপমাত্রার পরিবর্তন প্রায় হচ্ছেই না। এবার যদি তাপমাত্রার পরিবর্তন না হয় রে, তাপমাত্রা তো গতিশক্তির সাথে রিলেটেড, তার মানে গতিশক্তিও নিশ্চয়ই পরিবর্তন হয়নি, বলেই তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। কি ধরতে পারছিস? তাহলে আমি ধরে নিচ্ছি যে গতিশক্তির পরিবর্তনই হয়নি, গতিশক্তিকে কেটে দিলাম, যা ছিল আগে তাই ছিল পরে, একটা অ্যাজাম্পশন করে চলছি। ঠিক আছে, যদি রাখতে চাই রাখতে পারতাম, সেটা দিয়েও ব্যাখ্যা করা যেত, বাট আমাদের সিলেবাসের মধ্যে আমাদের মাথা এতটুকু হিসেবে এইটুকুই ঠিক আছে, তাহলে গতিশক্তি হিসেবে আমরা কেটে দিলাম। কি পাওয়া গেল দেখ, ইপি প্লাস এইচ নিউ সমান ইকিউ প্লাস এইচ নিউ ড্যাশ। ঠিক আছে, এইখান থেকে আমি এরকম করছি, নিউগুলোকে একদিকে নিয়ে চলে আসি। ঠিক আছে, এইচ নিউগুলোকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে এরকম ভাবে লিখতে পারবো কিনা, এইচ নিউ ড্যাশ মাইনাস এইচ নিউ প্লাস ইকিউ মাইনাস ইপি, এরকম লিখতে পারবো রে। দেখ তো এরকম লিখতে পারবো, যে কোনো একটাকে আগে রাখলেই চলবে, কোনো ব্যাপার নয়। তাহলে এখান থেকে তুই নিউ ড্যাশটাকে কমন, এইচটাকে কমন নিতে পারবি। যদি এইচ কমন নিয়ে নিস, আমি একবারে লিখে দিচ্ছি, নিউ ড্যাশ মাইনাস নিউ সমান ইপি মাইনাস ইকিউ বাই এইচ।
মোট কথা আমার নিউ ড্যাশ দরকার, ঠিক আছে, যেভাবে হোক আমি নিউ ড্যাশ বের করছি। তাহলে নিউ ড্যাশ ইজ ইকুয়াল টু এই মাইনাস নিউটা ওদিকে চলে গেল প্লাস নিউ প্লাস ইপি মাইনাস ইকিউ বাই এইচ। এই যে সমীকরণটা আসলো না, বিজ্ঞানী রামান এই সমীকরণটা যে তৈরি করলেন কোয়ান্টামকে কাজে লাগিয়ে, আমি এক্সাক্ট কোয়ান্টাম ফিজিক্স তো ইউজও করিনি, নর্মালি যেভাবে তোরা বুঝিস সেভাবে বলে দিয়েছি। নিউ ড্যাশ ইকুয়াল টু নিউ প্লাস ইপি মাইনাস ইকিউ বাই এইচ, এই যে তৈরি করলেন, খেয়াল কর নিউ ড্যাশটা কি, আফটার স্ক্যাটারিং যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাচ্ছিলাম, এই যে নিউ ড্যাশ, এখানে ডবল ড্যাশ বলেছিলাম তাই না, সেই নিউ ড্যাশটা দেখ প্রকৃত নিউ এর থেকে প্লাস আছে। এবার কমবে না বাড়বে সেটা ডিপেন্ড করবে এই মাইনাসটার উপর, এটা পজিটিভ নাকি নেগেটিভ নাকি এটা জিরো। কি বুঝতে পারলে আমি কি বলছি? যদি যদি ইপি ইজ ইকুয়াল টু ইকিউ হয়ে যায় কোনো কারণে, মানে এক্সাইটেড হওয়ার আগের এনার্জি এক্সাইটেড হওয়ার পরের এনার্জি, ওর নিজস্ব যে এনার্জিটা সেটা সমানই আছে, তাহলে বুঝতেই পারছিস যে নিউ ড্যাশ বিকামস নিউ, যেটা র্যালে স্ক্যাটারিং অবজার্ভ করেছিল প্রথমে। যদি ইপি গ্রেটার দেন ইকিউ হয়ে যায় রে, তাহলে নিউ ড্যাশ কি হবে বলতো, গ্রেটার না লেস? পজিটিভ হয়ে যাচ্ছে, ওটা এটা পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে প্লাস করতে হচ্ছে, তাহলে নিউ ড্যাশ ইজ গ্রেটার দেন নিউ, নিউ ড্যাশ ইজ গ্রেটার দেন নিউ, বড় হচ্ছে, এটা বেশিও পাওয়া যাচ্ছে ফ্রিকোয়েন্সি। ইফ ইপি লেস দেন ইকিউ দেন নিউ ড্যাশ ইজ লেস দেন নিউ, মানে কম ফ্রিকোয়েন্সিরও একটা পাওয়া যাচ্ছে। কি বুঝতে পারলি বিষয়টা? অ্যাকচুয়ালি কি হয়, অ্যাটমিক লেভেলে যদি যাই, ধর আমি ওই এনার্জি স্টেটগুলোকে এরকম লাইন লাইন দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, ধরে নে এই লাইনটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, নিচেরটা এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা কোনো একটা এক্সাইটেড স্টেট, ধরে নে প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষ তৃতীয় কক্ষ কোনো একটা স্টেট, ঠিক আছে। তো যখনই কোনো ফোটন আসবে রে, যখনই কোনো ফোটন এসে এখানে ধাক্কা দিবে এইচ নিউ, কি কি হতে পারে শুন, তিনটা কেস হতে পারে। এক হতে পারে এখানকার সেই পার্টিকেলটা এনার্জি স্টোর করে হায়ার এনার্জি স্টোরে চলে গেল, এখান থেকে এখানে ফোটন লাফ দিয়ে যায়নি, কিন্তু আমি এটা এনার্জির গ্রাফ দেখাচ্ছি, যে এনার্জি আগে 0 ছিল এখন এনার্জি 5 হয়ে গেল, পার্টিকেলটা এখান থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেছে তা নয়, বোঝা গেছে নিশ্চয়ই? আচ্ছা, তাহলে হায়ার এনার্জিতে চলে গেল, কিন্তু তুই জানিস যে হায়ার এনার্জিতে কখনো থাকতে পারে না, ওকে আবার ফিরে আসতে হবে। তাহলে এখান থেকে ফিরে আসার ঘটনাটা কি কি হতে পারে? এক হতে পারে যে ও এখান থেকে পুরোপুরি আবার এখানে ঘুরে আসতে পারে, তাই না? আবার এমন হতে পারে যে এখান থেকে গেল কিন্তু পুরোপুরি ঘুরে আসলো না, এই স্টেটে এসে থেমে গেল, এমনটা হতে পারে। এখান থেকে এইখানে যখন ফিরে চলে আসছে, ও এইচ নিউ শক্তি নিয়ে ওপরে গিয়েছিল, তাহলে নিচে নেমে গেল, মানে এইচ নিউই ছেড়ে দিবে, তার মানে নিউ এর কোনো পরিবর্তন হবে না, স্ক্যাটারিং এর পর সেম নিউ পাওয়া যাচ্ছে। এখানে দেখ এইচ নিউ নিয়ে তো আসলো, কিন্তু যখন নামলো কম এনার্জিতে আসলো, তার মানে অল্প এনার্জি ছেড়েছে, ফ্রিকোয়েন্সি কমে গেছে, ঠিক আছে। আমি এইচ নিউ ড্যাশ বলে দিলাম এটাকে, নিউ ড্যাশটা তুলনামূলক কম হবে, বুঝতে পারছিস নিশ্চয়ই, কারণ কিছুটা এনার্জি তো ধরেই নিল, তাহলে কম এনার্জি ছাড়লো, এইচ নিউ ড্যাশ ছাড়লো, তাহলে নিউ ড্যাশটা কম, কোনটা রে, এটা, দুটো হয়ে গেল, দেখ নিউ ড্যাশ কম, বুঝতে পারলি। আবার এমনও হতে পারে কোনো কোনো পার্টিকেল হয়তো এই স্টেটেই ছিল, গ্রাউন্ডে ছিল না, এবার ও কি করলো, এনার্জি পেয়ে লাফ দিয়ে উপরে গেল, এইচ নিউ এনার্জি পেয়ে উপরে চলে গেল, কিন্তু আসার সময় কি করলো, গ্রাউন্ডে চলে আসলো, তাহলে এবার খেয়াল করে দেখ ও কিন্তু বেশি এখানে কম এনার্জি নিয়েছিল, নামার সময় বেশি এনার্জি দিল, তো এই যে এনার্জিটা এটা বেশি, কম্পাঙ্কটা বেশি, কম্পাঙ্ক বেশি কোনটা, এইটা, তাহলে কম বেশি সবগুলোই বোঝানো গেল, সব রকম ভাবে ব্যাখ্যা করে দিলাম, বুঝতে পারলি? এই সুন্দর কাজটা করেছেন, এতদূর পর্যন্ত তোদের সিলেবাসের পার্ট। এরপরে এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে কিভাবে স্পেকট্রোস্কোপি তৈরি হয়েছে তার জন্য আরো কিছু ম্যাথামেটিক্স তোদের শিখতে হবে, আর একটু আলাদা ক্লাসিক্যাল মেথডে এগাতে হবে, সেটা আমরা গ্র্যাজুয়েশনে গিয়ে শিখবো, বুঝতে পারলি? তখন স্পেকট্রোস্কোপির কার্যনীতিটা বুঝতে পারবি, তাও পুরোপুরি মানে যে অ্যাপ্লাই কিভাবে করছে সেই বিষয়গুলো তোদের মাথায় ঢুকবে না, ওগুলোর জন্য আরো হায়ার স্টাডি করতে হবে, বিশাল লেভেলের কাজটা করেছেন, বুঝতে পারলি বিষয়টা? কি কি পড়লাম আজকের ক্লাসে, শুধুমাত্র স্ক্যাটারিং পড়লাম, তাও আবার ওয়ান টাইপের স্ক্যাটারিং, সেটা হচ্ছে রামান র্যালে স্ক্যাটারিং। র্যালে স্ক্যাটারিং এ কি দেখলাম বল, প্রথম থেকে বলছি আবার, র্যালে স্ক্যাটারিং এ কি দেখলাম, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমতুল্য সাইজের কোনো পার্টিকেলের সাথে সংঘর্ষের ফলে ওই পার্টিকেলটা কি করছে, পুরো এনার্জিটাকে নিচ্ছে এবং চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এক্সাইটেড হওয়ার পর, এই ঘটনাটাকে বলছি আমরা স্ক্যাটারিং, ঠিক আছে, বা বিক্ষেপণ। এই বিক্ষেপণ কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে বেশি বিক্ষেপিত করে, মানে বেশি ছড়িয়ে দেয়, এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কম বিক্ষেপিত করে। যদি ভুলে যাই তাহলে মাথায় ভিবজিওরকে নিয়ে আসবি, ঠিক আছে। এখান থেকে র্যালের বিক্ষেপণ সূত্র
কি পড়লাম, I proportional to 1 by lambda to the power 4, ঠিক আছে। তার মানে ল্যামডা যত বেশি তীব্রতা তত কম। বিক্ষিপ্ত আলোর তীব্রতা মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য লালের, তাই না? তাহলে কম তীব্রতা লালের, বোঝা গেল। এইখান থেকে স্ক্যাটারিং থেকে আমরা সূর্যের অস্ত, তারপরে সূর্য ওঠা, দিনের বেলা সূর্য, সব কালার গুলো ব্যাখ্যা করলাম। আকাশের নীলিমা ব্যাখ্যা করলাম, আকাশ নীল কেন দেখায়, চাঁদের আকাশ কালো কেন, তাই না? এইসব জিনিস ব্যাখ্যা করলাম। আর কি করলাম, রেড লাইটকে বিপদ সংকেত হিসেবে কেন ব্যবহার করছি, এগুলো আমরা দেখলাম। ইয়েলো কালার কেন ব্যবহার করছি, এইসব জিনিসগুলো দেখলাম। মেঘকে কেন সাদা দেখায়, মেঘকে দেখেছিস নীল কালারের মেঘ দেখাচ্ছে, সাদাই দেখায়। তার কারণ হচ্ছে মেঘের যে পার্টিকেল গুলো সেগুলো তুলনামূলক বড়, আর রেলে স্ক্যাটারিং ইজ অ্যাপ্লিকেবল ফর টাইনি পার্টিকেল, ছোট ছোট যে পার্টিকেল গুলো আছে, তাই না? কিন্তু মেঘের মধ্যে তো পার্টিকেল গুলো তুলনামূলক বড় বড়, তাহলে ওখানে যখন স্ক্যাটারিং হচ্ছে সবগুলো লাইটই প্রায় সমানভাবে স্ক্যাটার হচ্ছে, বলেই আমরা কি দেখতে পাচ্ছি, সাদা দেখতে পাচ্ছি। হয়ে গেল এটা একটা গল্প। কালো দেখতে পাচ্ছিস যখন লাইট ওখান থেকে আসছে না বলে তুই কালো দেখতে পাচ্ছিস, কোনোভাবে লাইট বাধা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে তো লাইট আসছে পাচ্ছে না, কোনো জায়গায় লাইট বাধা পেয়ে গেল, তখন তুই অন্ধকার দেখছিস। বুঝতে পারলি এত দূর পর্যন্ত? রেলে স্ক্যাটারিং ক্লিয়ার হলো। এবার রেলে স্ক্যাটারিংকে আরেকটু এগিয়ে নিয়ে গেল বিজ্ঞানী রামান, সিভি রামান। কত খ্রিস্টাব্দে? যেহেতু ভারতীয় বিজ্ঞানী তাই ডিটেলসটা একটু বেশি বলছি, জানা দরকার, তাই না? মোটিভেশন আসবে। 1928 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের দিকে তিনি এক্সপেরিমেন্টগুলো করেছেন। কি করেছেন? তিনি দেখলেন যে এরকম একটা বিকারে যদি তরল নিই এবং সেই তরলের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে যদি আমি স্পেকট্রাম তৈরি করি, বর্ণালী বিকিরণ যন্ত্র নিয়ে এক্সপেরিমেন্ট করি, তিনি দেখলেন যে র্যালে যে রেখার কথা বলেছিল স্ক্যাটার্ড রেখা, সেইটা লাইনটা ছাড়াও কিছু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের এবং কিছু কম তরঙ্গ দৈর্ঘ্যের রেখাও পাওয়া যাচ্ছে। বেশি তরঙ্গ দৈর্ঘ্য মানে কম কম্পাঙ্ক, স্টোকস রেখা। কম তরঙ্গ দৈর্ঘ্য মানে বেশি কম্পাঙ্ক, অ্যান্টি স্টোকস রেখা। এবং তিনি এগুলো উৎপন্ন হওয়ার ব্যাখ্যাও দিয়ে দিলেন। শুধু অবজার্ভ করলেই যে নাম পেয়ে গেছেন তা না, এমনি এমনি নোবেল দেয়নি। এটা কেন তৈরি হলো তার ব্যাখ্যাটাও দিতে পেরেছিলেন। ব্যাখ্যাটা দিয়েছিলেন কিভাবে, কোয়ান্টাম ফিজিক্সকে কাজে লাগিয়ে। তিনি লাইটকে ফোটন কণা হিসেবে ধরেছেন এবং এক একটা ফোটনের এনার্জিকে তিনি এইচ নিউ বলেছেন, ঠিক আছে? এটা আইনস্টাইনও এটাকে কাজে লাগিয়েছে, ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেছে, মানে ব্যাখ্যা করেছেন। এই এইচ নিউ পার্টিকেল নিয়ে ধাক্কা দিল। এখানে আমরা কিছু ম্যাথামেটিক্স করলাম কলিশন কাজে লাগিয়ে, তাই না? আগে এনার্জি পরে এনার্জি, প্রথমে তার কিছু এনার্জি ছিল, কিছু গতিশক্তি ছিল, আর ফোটনে এনার্জি ছিল সংঘর্ষের আগে। সংঘর্ষের পরে ওর একটা এনার্জি চেঞ্জ হলো, গতিশক্তি চেঞ্জ হলো, ফোটনে এনার্জি চেঞ্জ হলো, টোটালটাকে করলাম ইকুয়াল। যেহেতু টেম্পারেচার সেইভাবে পরিবর্তন হচ্ছেই না, ধরে নিলাম যে কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হয়নি। সেখান থেকে আমরা রিলেশন তৈরি করলাম নিউ ড্যাশে। এগুলো কি মুখস্থ করতে যাবি নাকি? এই লাইনটা তৈরি করবি আর তারপরে বলবি যে এটা বানালাম, তাই না? এটা তো অটোমেটিক লিখতে পারবি তোরা। তো নিউ ড্যাশে দেখলাম নিউ এর সাথে কিছু প্লাস হচ্ছে, নেগেটিভ প্লাস হচ্ছে, পজিটিভ প্লাস হচ্ছে না জিরো প্লাস হচ্ছে, ডিপেন্ড করছে ইপির ওপর। ইপি ইকুয়াল টু ইকিউ হয়ে গেলে সেম ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে, যেটা র্যালে রেখাকে রিপ্রেজেন্ট করে। যদি এইটা হয় তাহলে গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে। নিউ গ্রেটার দ্যান মানে কি রে, অ্যান্টি স্টোকস রেখাকে বোঝাচ্ছে। যদি নিউ ড্যাশ লেস দ্যান হয়ে যায় তাহলে স্টোকস রেখাকে বোঝাচ্ছে, এই যে লেস দ্যান ছোট হয়ে যাচ্ছে। কি বোঝা গেল? এটা তো ম্যাথামেটিক্যালি ব্যাখ্যা করলাম। আবার তুই লজিক্যালিও ভাবতে পারিস যে একটা পার্টিকেল এনার্জি পেয়ে হায়ার স্টেটে গেল, থাকতে পারবে না, স্টেবল হওয়ার জন্য আবার এনার্জি লস করবে। তিন রকম ভাবে করতে পারে, হতে পারে যে পুরোপুরি গ্রাউন্ডে চলে আসলো, তাহলে যা এনার্জি নিয়েছিল পুরোটাই দিয়ে দিল, বলে নিউমের কোনো পরিবর্তন হলো না। এমন হতে পারে হায়ার স্টেটে গেল কিন্তু গ্রাউন্ডে আসলো না, উপরের কোনো এক্সাইটেড স্টেটে থাকলো, তাহলে পুরোপুরি এনার্জি দিল না, কম এনার্জি দিল, তাহলে নিউ কি হলো, কমে গেল। আবার এমন হতে পারে যে হায়ার স্টেটেই ছিল আর নামার সময় গ্রাউন্ডে আসলো, তার মানে কিছু এনার্জি এক্সট্রা ছেড়েছে, তাই না? তো সেই এনার্জির এক্সট্রার জন্য ফ্রিকোয়েন্সিটা বেশি হলো। ব্যাখ্যা বুঝতে পারলি? একটা প্রশ্ন আছে, বল। বর্ণালী বিক্ষেপণ যন্ত্র কি যেকোনো একটা পার্টিকেল থেকে মানে যে বিক্ষিপ্ত হচ্ছে লাইটগুলো শুধু ওইটাই? না 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 না, এখানে অনেকগুলো পার্টিকেল আছে, সেখান থেকে যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের লাইট আসছে। তবে এখানে যে এলিমেন্টটা নিয়েছিল সেটা বেঞ্জিন নিয়েছিল, তাহলে বেঞ্জিনের বিভিন্ন পার্টিকেল থেকে একই ধরনেরই সব লাইনগুলো তৈরি হবে। একটা পার্টিকেলের জন্য কখনো বর্ণালী তৈরি হয় না, অনেকগুলো পার্টিকেলের জন্য একসাথে বর্ণালীটা তৈরি হচ্ছে, তবেই তো কন্টিনিউয়াস রঙগুলোকে দেখা যাচ্ছে। তো ওই পার্টিকেলগুলোর জন্যই যে এইসব মানে যেগুলো লাইট বিক্ষিপ্ত হচ্ছে তার জন্য এই গ্রাফটা গেছে। হ্যাঁ, পুরোটার জন্য একসাথে এঁকেছি, আমি ব্যাখ্যা করার সময় একটা পার্টিকেল ধরে করছি। এবারে ওইখানে যে এইটা ছিল সেখানে পার্টিকেলগুলো ওই অনেকগুলোর জন্য ওখানে একটা হচ্ছে নিচে ছিল গ্রাউন্ড স্টেট ছিল, হ্যাঁ, মানে সবগুলোর বিভিন্ন ধরনের হচ্ছে। ধর মিলিয়নস পার্টিকেল আছে, তার মধ্যে 5 লাখ গ্রাউন্ডে আছে, 2 লাখ এখানে গ্রাউন্ডের দিকে এখানে আসলো, 1 লাখ ধরে এরকম ভাবে এরকম আসলো, তো বিভিন্ন কম্বিনেশন সম্ভব। বুঝে গেছিস নিশ্চয়ই, এক একটা পার্টিকেল দেবে, এই বিষয়টাই ছিল। এটাই হচ্ছে তোদের বিক্ষেপণ, ঠিক আছে? যেটা সাধারণত বোঝা খুব মুশকিল হয়। ইউটিউবে দেখবি ক্লাস নেই সেরকম ভাবে, আমি সার্চ করছিলাম, ওই জন্যই রেকর্ডিং করে দিয়ে দিলাম যাতে তোদেরও সুবিধা হয়ে যায় পরে আবার দেখতে। কারণ একবার বোঝানোর পর বাড়ি যেতে যেতে এই ক্যালকুলেশন গুলো আবার সব ভুলে যায়, বিক্ষেপণটা খুব জটিল লাগে। তো
তোদেরকে বলবো যে আজকেই বাড়ি গিয়ে এটাকে পড়বি, এই পার্টটা অন্তত, না তো ভুলে যাবি কিন্তু, একটু জটিল কনসেপ্ট আছে, এই কম বেশি এই সব জিনিসগুলো গুলিয়ে যাবে সব, ঠিক আছে? এটা আজকেই পড়বি।